নমস্কার সবাইকে। বই কথা বুক রিভিউ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত সবাইকে। আজকে যে বইটি নিয়ে হাজির হয়েছি এটি 2024-এর এখনও অবধি হয়তো সবচেয়ে বেশি বা অনেকাংশে তো বটেই বহুল চর্চিত বইটি। এটি কলকাতা কসাইখানা এবং লিখেছেন সৌরভ চক্রবর্তী। তো এই বইটি যেটা দেখা যাচ্ছে 2024 সালে জানুয়ারি মাসে প্রথম বেরোয়, প্রথম প্রকাশ, এবং ষষ্ঠ প্রকাশ হয়েছে জুন 2024 এবং প্রকাশক হচ্ছে দ্য কাফে টেবিল। মুদ্রিত মূল্য 425 টাকা। আমি এটিকে 20% ডিসকাউন্টে কিনেছি। তো বইটি নিয়ে আমি ফেসবুক চ্যানেলে বা বইপোকা গ্রুপে, ফেসবুকে যে বইপোকা গ্রুপ আছে সেইখানে এটি অনেকবার চর্চিত হতে দেখেছি। তো আমার একটি উইশলিস্টে এটা ছিলই। তো যাই হোক, বইটিকে আমি রিসেন্টলি কিনেছি এবং পড়েছি। আজকে আমি আমার অনুভূতি সম্পূর্ণভাবে আপনাদের সাথে আমি ভাগ করে নেব। অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার এবং শোনার, এবং আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই নতুন চ্যানেলটিতে। আশা করি আরও অন্যান্য বই সম্বন্ধেও আমি পরে আপনাদেরকে বলব। তো কলকাতা কসাইখানা বইটি লেখা হয়েছে 1946, সেই সময় যে দাঙ্গা হয়েছিল পশ্চিমবঙ্গে সেই পরিপ্রেক্ষিতে, সেই প্রেক্ষাপটে। এবং নেটে সার্চ করলে দি গ্রেট ক্যালকাটা কিলিং বললে যেসব আমরা ইনফরমেশন বা তথ্য সমূহ পাই, বইটি সৌরভ চক্রবর্তী লিখেছেন অনেকটা সেই সব তথ্যের ওপর ভর করেই। এটা ছাড়াও উনি নিজস্বভাবে রিসার্চ করেছেন, গোপাল মুখোপাধ্যায়ের বাড়ির লোকের সাথে গিয়ে কথা বলে, গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়ের সাথে কথা বলে। এটা ছাড়াও উনি যতটা পারেন সেইভাবে রিসার্চ করেছেন, এবং বইটির প্রতিটি জায়গায় ভূমিকা বলুন বা বইটির মাঝে সাঝেও অনেক জায়গাতেই উনি কিন্তু বারবার বলেছেন যে বইটি কিন্তু কোনো জাতির বিদ্বেষ এটাকে নির্দিষ্ট করছে না। উনি যেরম ইনফরমেশন পেয়েছেন সেরম তুলে ধরেছেন। তো বইটি এই কারণেই আমি সবাইকে পড়তে বলবো, কারণ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বা 46-এ যে দাঙ্গা হয়েছিল স্বাধীনতার পূর্বে, সেটি কিন্তু আমরা সবাই সেইভাবে সেই অর্থে জানি না। অন্তত আমি তো জানতাম না। হ্যাঁ, কখনো না কখনো শুনেছি, কখনো না কখনো পড়েছি যে স্বাধীনতার পূর্বে এখানে নানা রকম দাঙ্গা হয়েছিল, অনেক মানুষের মৃত্যু ঘটেছিল, কিন্তু সেইভাবে বিশেষভাবে আমি কখনো কিন্তু এই ব্যাপারটি নিয়ে খোঁজ করিনি। এবং এই বইটি সত্যি আমি অনেক কিছু পড়ে, এই বইটি থেকে আমি অনেক কিছু শিখলাম সেই সময়, সেই অবস্থাটা থেকে। তো কলকাতা কসাইখানা বইটি সেই দাঙ্গা, সেই দিনগুলোকে নিয়েই কিন্তু লেখা। এই দাঙ্গা চলেছিল প্রায় 1 বছর, কিন্তু বিশেষভাবে 1946 সালের 16, 17, 18, 19 অগস্ট এই সময়টাকে নিয়েই এই বইটি লেখা, যেটিকে বলা হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে, এবং মুসলিম লীগ ঘোষণা করেছিল ডাইরেক্ট অ্যাকশন ডে। এবং সেই পরিপ্রেক্ষিতে যে অনির্বচনীয়, যে অভাবনীয় যে দাঙ্গা সৃষ্টি হয়েছিল, হাজার হাজার লোক মানুষ মারা গেছিলেন, আহত হয়েছিলেন, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এবং হিন্দু মুসলিম নির্বিশেষেই এটা হয়েছিল। তো বইটিতে বারবার কিন্তু বলা হয়েছে যারা এগুলো করেছে তারা দাঙ্গাবাজ, তারা কোনো জাতির মানুষ নন। এবং সেখানে দেখাও যাচ্ছে যে অনেক সময় কিন্তু মুসলিমরা হিন্দুদেরকে বাঁচাতে গেছেন, হিন্দুরাও মুসলিমদেরকে বাঁচাতে গেছে, কিন্তু দাঙ্গাবাজদের কবলে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সময়। তো বইটিতে সেই বিভৎস বিবরণগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে দেওয়া হয়েছে, এবং পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠেছে আমার। এবং আমি যে কটা রিভিউ এর আগে পড়েছিলাম এই বইটি নিয়ে, সব জায়গাতেই কিন্তু গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা, এনাকে নিয়েই আমি পড়েছিলাম যে বইটি তাকে ঘিরেই লেখা হয়েছে, তার জীবন দর্শন বা তার যে সেই সময়কার যে কৃতিত্ব, তার যে অবদান সেই সময় নিয়ে। কিন্তু আমার যেটা মনে হয়েছে বইটির মানে বেশিরভাগ অংশটাই কিন্তু দাঙ্গাটিকে উপলক্ষ করে লেখা হয়েছে, মানে দাঙ্গা সম্বন্ধে লেখা হয়েছে। গোপাল পাঁঠার
কথা কিন্তু কমই রয়েছে এখানে। সেইভাবে কিন্তু তাকে পুরোটা আমরা এই বই থেকে জানতে পারিনি। এবং এই বিষয়ে আমার সৌরভ চক্রবর্তী বাবুর প্রতি বা এই লেখকের প্রতি আমার অনুরোধ রইল, তিনি যেন পরে অবশ্যই এই বইটির সিকুয়েল হিসেবে হোক বা যে কোনোভাবেই হোক গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঠার সম্বন্ধে আরও একটু কিছু আমাদেরকে জানান, আরও একটু কিছু রিসার্চ করে আমাদেরকে লিখে জানান। কারণ সত্যি এই মানুষটির প্রতি কিন্তু শ্রদ্ধা অনেক অনেক বেড়ে গেছে। আমি সবার সামনেই বলছি, মানে আমি কিন্তু এই মানুষটির সম্বন্ধে জানতাম না আমি সেভাবে। বইটি পড়ে জেনেছি এবং তারপর আমি নিজেও উদ্বুদ্ধ হয়ে নানা রকম সোশ্যাল মিডিয়া সাইটসে গেলাম, দেখলাম, ওনার সম্বন্ধে পড়লাম। এবং ওনার যে অবদান, না হলে সত্যিই আজকে কলকাতা হয়তো পাকিস্তানের দখলে যেত, এটি আমারও মনে হলো বইটি পড়ে। কারণ এখানে সৌরভ চক্রবর্তী যেভাবে উদ্ধৃতিগুলো দিয়েছেন প্রতিটি খবরের কাগজের কাটিং থেকে বা সেই সময় যে ইস্তেহারগুলো বেরিয়েছিল সেইগুলো থেকে, উনি যে নিজস্ব কোনো ভাবধারা এখানে ঢুকিয়ে দিয়েছেন সেটা একেবারেই নয়। তবে গল্পটি, উপন্যাসটি উনি কিন্তু একটি ফিকশনের মোড়কে লিখেছেন। ফিকশনের মোড়কে নানা রকম সেই সময়কার সত্য ঘটনা, পেপার কাটিংস, ঘটনা বলি, সেইগুলো ফিকশনের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো এখানে চরিত্র, যেটিকে ফিকশন মূল যে চরিত্র সেটি হচ্ছে অলিভার স্টোকস। উনি একজন বিদেশি। উনি ওনার ঠাকুরদার একটি ডায়েরি হাতে পেয়েছেন, যেখানে ঠাকুরদা লিখেছেন যে সেদিন লালবাজারে তিনি কর্মরত অবস্থাতেও এত দাঙ্গা সত্ত্বেও কোনো অর্ডার ছিল না কিছু করার। এবং তারপরে সেই সময় দাঙ্গার কিছু বর্ণনা ওই ডায়েরিতে ছিল। তো এই অলিভার স্টোকস এগুলো দেখে ভীষণভাবে নড়ে গেছিলেন এবং উনি এতটাই এগুলো নিয়ে ডিস্টার্ব বা চিন্তিত হয়ে পড়েছিলেন, উনি চেয়েছিলেন কলকাতায় এসে সেরকম প্রত্যক্ষদর্শী কারোর কাছ থেকে সেই ঘটনার বিবরণ শুনতে। তো এই করেই খুঁজতে খুঁজতে ওনার প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাব হয় দেবদত্ত বলে একজনের সাথে। তো এই দেবদত্ত একটি ফিকশনাল ক্যারেক্টার। দেবদত্তর এই ব্যাপারটা, এই দাঙ্গা নিয়ে এত মানে ইন্টারেস্ট বলুন বা তারও যে একটা জানার আগ্রহ, সেটা হচ্ছে কারণ দেবদত্ত নিজের পরিচয় সেটা জানেন না। তার যে আদৌ কি পদবি, কি সারনেম, সেটা উনি জানেন না। তিনি জানেন যে সেই দাঙ্গায় একটি বাচ্চা অনাথ হয়েছিল, সেই অনাথ বাচ্চাটির নাতি এই দেবদত্ত, কিন্তু বংশ পরিচয়, পিতৃ পরিচয় তিনি কিছুই জানেন না। তো তার ভীষণভাবে জানার ইচ্ছে তার নিজস্ব পরিচয়। তো এই জন্যেই দেবদত্ত এবং অলিভার স্টোকস এরা হাতে হাত মিলিয়ে দুজন মিলে এই সেই সময় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বা 46-এর দাঙ্গায় কী কী হয়েছিল সেই সব খোঁজে বেরিয়ে পড়ল। তো এই করতে করতেই তারা এক বৃদ্ধর সাথে পরিচয় হয়। সেই বৃদ্ধ তাদেরকে সেই সময় দাঙ্গা সম্বন্ধে বিভৎস বর্ণনাগুলো বলেন। সেই বৃদ্ধর তখন ছিল 12 বছর বয়স এবং তিনি গোপাল মুখোপাধ্যায়ের সংস্পর্শে এসেছিলেন। গোপাল পাঠার কথা তিনি শুনেছিলেন। তো তার মুখ থেকেই সেই গোপাল পাঠার সম্বন্ধে আমরা জানতে পারি এই বৃদ্ধর মারফত দিয়ে। তো এই উপন্যাসটি সেই গোপাল মুখোপাধ্যায়কে কেন্দ্র করেই, তার যে কি দাপট ছিল এবং তিনি কিভাবে লড়াই করেছিলেন এবং তার এই লড়াইয়ের জন্যেই কিন্তু এই দাঙ্গা থেমে যেতে বাধ্য হয়েছিল, না হলে হয়তো এটা আরও চলতো এবং হয়তো কলকাতা আজকে পাকিস্তানের অন্তর্গত হলেও হতে পারত। তো যাই হোক, কিন্তু এই গোপাল মুখোপাধ্যায়ের সম্বন্ধে ইতিহাসের বইতে কিন্তু আমি সেইভাবে আমি পাইনি। আপনারা যদি কেউ পড়ে থাকেন, পেয়ে থাকেন ইনফরমেশনগুলো, প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান। আমি সত্যিই অনেক উপকৃত হব, কারণ আমারও কিন্তু জানার ইচ্ছে হচ্ছে এনার সম্বন্ধে। তো এই হলো বই। এবং বইটির সম্বন্ধে দেখুন, দু একটি নেগেটিভ কথা আমার যেটা লেগেছে, কিছু কিছু ছোট্ট ছোট্ট মিস্টেক রয়েছে, হতে পারে প্রিন্টিং মিস্টেক বা টাইপো মিস্টেক। একটি বড় মিস্টেক যেটা হয়েছে, প্রথম দিকেই না কোথাও একটা লেখা ছিল দেবদত্ত মুখোপাধ্যায়, কিন্তু তারপর সারা বইটা জুড়ে দেবদত্তর কিন্তু অনুসন্ধান চলছিল তার বংশ পরিচয়, তার পদবী নিয়ে। হয়তো এই দেবদত্ত মুখোপাধ্যায় কথাটা ভুলবশতই লেখক লিখে ফেলেছেন। তো আমার অনুরোধ রইল এটি পরের সংস্করণে যেন এটি ঠিক করে দেয়া হয়। এবং সবশেষে আমি বলবো, এই বইটির প্রচ্ছদ বা অলঙ্করণ, কিছু ছবি আছে অনিকেত মিত্রর আঁকা, মানে বিভৎস ছবিগুলো, এত মানে ডেসক্রিপটিভ
ছবিগুলো দেখেই কিন্তু ভীষণভাবে সেই বিভীষিকাময় দিনগুলো মনে পড়ে যায় বা আন্দাজ করা যায়। এবং এই পেছনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হয়তো সবচেয়ে ভয়ঙ্কর ছবি। এই যে দেখছেন, এগুলো কিন্তু ডেড বডি, লাশের পর লাশ এইভাবে স্তূপীকৃত, এবং তার উপর শকুন বসে আছে। এই 46-এর দাঙ্গায় নাকি কলকাতায় এই শকুন উড়ে বেড়াচ্ছিল, এবং শকুন একটি বড় অংশ নিয়েছিল মৃতদেহ মানে পরিষ্কার করার, এটা বলা হচ্ছে বারবারই এই বইটায়। এবং ছবিগুলো সেই রকমই বিভৎস, বেশ কিছু ডাইরেক্ট পেপার কাটিংয়ের ছবি এইখানে রয়েছে, খুবই ভয়ঙ্কর সেই সব ছবি। যাই হোক, আপনারা বইটি যদি কেউ কেনেন তো পড়ে দেখবেন ছবিগুলি নিয়ে। তো এই হলো আজকের রিভিউ। আশা করি আপনাদের সবার ভালো লাগলো। আপনারা শেয়ার করুন, এবং গোপাল মুখোপাধ্যায় সম্বন্ধে যদি আরও কিছু ইনফরমেশন থাকে প্লিজ জানান কমেন্ট বক্সে লিখে। আজকে এতটাই। আর একবার আমি অনুরোধ করলাম সবাইকে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন, নমস্কার।